গল্পটা দুটি সুন্দরী মেয়ের, যারা একদিন অপরিচিত একটা ছেলেকে বিশ্বাস করে তার বাড়িতে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা বুঝতে পারে তাদেরকে কিডন্যাপ করা হয়েছে এবং একটি ঘন জঙ্গলে নিয়ে গিয়ে তাদেরকে বারবার ধর্ষণ করা হয়। কিন্তু সেই মেয়ের বাবা ছিল একজন ডাক্তার এবং তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই লোকগুলো তার কাছে চিকিৎসা করতে আসে, কিন্তু সে জানতে পারে এই লোকগুলো তার মেয়েকে ধর্ষণ করেছে। এটা জানার পর সেই ডাক্তার তাদেরকে কি শাস্তি দেবে সেটা দেখবো আজকের গল্পে। চলুন তাহলে শুরু করি। মুভির শুরুতে আমরা দেখতে পাই দুই পুলিশ অফিসার ক্রুক নামের একজন অপরাধীকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাবার পর তারা একটি রেল গেট পায় যেখানে তারা তাদের গাড়ি থামায়। ঠিক তখনই আরেকটি গাড়ি এসে তাদেরকে ধাক্কা দেয় এবং দুই অফিসার গুরুতর আহত হয়। তারপর স্যাডি এবং ফ্রান্সিস নামের দুই ব্যক্তি আসে যারা ক্রুগের সহকর্মী ছিল। ক্রুগ গাড়ি থেকে নেমে আসে এবং ক্রুগের গার্লফ্রেন্ড স্যাডি একজন অফিসারকে গুলি করে হত্যা করে। তারপর ক্রুগ এসে অন্য অফিসারটাকে সিট বেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এর পরের দৃশ্যে আমরা দেখি 17 বছর বয়সী এক সুন্দরী মেয়েকে, যার নাম মেরি। সে সাঁতার কাটছে। আসলে মেরি একজন সাঁতারের ভক্ত এবং তার মাও সাঁতার কাটতে খুব ভালোবাসে। এরপর তারা দুজনে চলে আসে এবং তারা মেরির বাবা জনের কাছে যায়, যে একজন ডাক্তার ছিল। তারপর তারা আনন্দের সাথে শহর থেকে অনেকটা দূরে একটি জঙ্গলে গেস্ট হাউসে বেড়াতে আসে এবং তারা ভেতরে আসার পর মেরি তার ভাইয়ের ছবি এবং লকেট দেখে তার কথা মনে পড়ে যে কয়েক বছর আগে এখানে আসার পর পানিতে ডুবে মারা গিয়েছিল। মেরি তারপর ফ্রেশ হয় এবং নতুন পোশাক পরে তার মা বাবার কাছে আসে আর তাদের বলে যে সে গাড়ি নিয়ে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে যেতে চায়। তার মা রাজি হয় না, কিন্তু তার বাবা তাকে গাড়ির চাবি এবং কিছু টাকা দেয়। তারপর মেরি তার বান্ধবীর সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। তার বান্ধবী একটি দোকানে ক্যাশিয়ার হিসাবে কাজ করে। তারা এখানে বসে কথা বলে যে আজ রাতে তারা কিভাবে একসাথে ভালো সময় কাটাবে। কিছুক্ষণ পর জাস্টিন নামের একটি ছেলে সিগারেট কিনতে আসে। তার বান্ধবী পেজ বলে, সিগারেট কিনতে হলে তোমার বয়সের পরিচয়পত্র দেখাতে হবে, কারণ তুমি সম্ভবত এখনো প্রাপ্তবয়স্ক নও। কিন্তু তার কোনো পরিচয়পত্র ছিল না, তাই সে তাদের বলে যদি তুমি আমাকে এক প্যাকেট সিগারেট দাও তাহলে তোমাদের দুজনের জন্য আমার কাছে বিশেষ কিছু উপহার আছে যা তোমাদের অনেক খুশি করবে। এই কথায় পেজ কিছুক্ষণ চিন্তা করার পর সে রাজি হয়, কিন্তু যখন সে টাকা দেয় তখন আমরা দেখতে পাই যে টাকাতে রক্ত লেগে আছে। সে দ্রুত টাকাটা লুকিয়ে রাখে। জাস্টিন তার জিনিসপত্র নিয়ে চলে আসে। এরপর পেজ এবং মেরি জাস্টিনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছানোর পর পেজ মেরিকে গাড়িতে থাকতে বলে এবং জাস্টিনের সাথে ভেতরে চলে যায়। মেরি এখানে তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু যখন সে আসে না, মেরি ভেতরে গিয়ে দেখে পেজ জাস্টিনের সাথে বসে সিগারেট টানছে। মেরি পেজকে বলে যে অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। পেজ তাকে সিগারেট খেতে বলে। সেও কিন্তু করে ধূমপান করতে শুরু করে। আসলে এই সিগারেটে বিশেষ কিছু নেশার জিনিস ভরা আছে যা তাদেরকে অনেক আনন্দ দেয়। ঠিক তখনই মেরি তার মায়ের কাছ থেকে ফোন পায়। সে তাকে অন্ধকার হওয়ার আগে বাড়ি চলে আসতে বলে, কিন্তু মেরি তার মাকে বলে যে সে আজ পেজের সাথে থাকবে। তারপর তারা তিনজনে গল্প শুরু করে। মেরি এবং পেজের সাথে জাস্টিনের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর ক্রুক তার সঙ্গীদের নিয়ে তার বাড়িতে আসে। আসলে ক্রুক জাস্টিনের বাবা এবং জাস্টিনও জানে তার বাবা মোটেও ভালো মানুষ নয়। তার বাবাকে দেখে সে খুব ভয় পায়, কিন্তু ক্রুক জাস্টিনকে বলে তোমার সুন্দরী বান্ধবীদের সাথে আমার পরিচয় করিয়ে দেবে না। জাস্টিন মেরি এবং পেজকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। ঠিক তখনই ক্রুক জাস্টিনকে ঘুষি মেরে বলে তুমি কি জানো না যে এখানে অপরিচিত মানুষদের আসার অনুমতি নেই। ক্রুক আরও বলে আমাদের ছবি সংবাদপত্রে মোস্ট ওয়ান্টেডের তালিকায় প্রকাশিত হয়েছে, পুলিশ আমাদের হন্যে হয়ে খুঁজছে, আর তুমি এখানে মেয়েদের আমন্ত্রণ করে মজা করছো। এই কথা শুনে মেরি বলে আমরা কাউকে এ বিষয়ে কিছু বলবো না, তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। কিন্তু ক্রুক বলে তোমরা দুজনেই আমাদের দেখেছো যে আমরা এখানে থাকি, তাই আমরা ঝুঁকি নিতে পারবো না। ঠিক তখনই পেজ আতঙ্কিত হয়ে বাথরুমে দৌড়ে যায় এবং ফোন করার চেষ্টা করে আর জানালা দিয়ে চিৎকার করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরে ফ্রান্সিস দরজা ভেঙে বাথরুমে প্রবেশ করে। পেজের মাথা ধরে জোরে আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর ফ্রান্সিস মেরির কাছে যায় এবং জোর করে তার ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে। তারপর ক্রুক তাদের দুজনকে গাড়িতে তোলার নির্দেশ দেয়। তারা সবাই গাড়ি নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জাস্টিনও গাড়িতে ছিল, কিন্তু সে কিছুই করতে পারে না। ফ্রান্সিস পেজকে বাজেভাবে স্পর্শ করতে শুরু করে। কিছুক্ষণ পরে একটি পুলিশের গাড়ি তাদের পাশ দিয়ে যায় এবং সে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু ফ্রান্সিস তাদের ছুরি দেখিয়ে চুপ করিয়ে দেয়। কিছুক্ষণ গাড়ি চালানোর পর ক্রুক তার গাড়িটা জঙ্গলের দিকে ঘুরিয়ে নেয়। মেরি এখানে লক্ষ্য করে যে এই লোকেরা তার গেস্ট হাউসের দিকে যাচ্ছে। মেরি এবং পেজ নিজেদের রক্ষা করার জন্য গাড়ির ভেতরে লড়াই করতে শুরু করে, যার কারণে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে। কিন্তু দুর্ঘটনায় কারো তেমন কোনো ক্ষতি হয় না, শুধু ফ্রান্সিসের নাক ফেটে যায়। দুর্ঘটনার পর ক্রুক মেরিকে মারতে শুরু করলে তখন তারা পালিয়ে যাবার চেষ্টা করে।
ক্রুক মেরিকে ধরে ফেলে এবং পেজ পালিয়ে যায়। তাই ফ্রান্সিস এবং স্যাডি তার পেছনে ধাওয়া করে এবং কিছুক্ষণ পর অবশেষে তাকে ধরে ফেলে। ফ্রান্সিস তাকে মেরে অজ্ঞান করে দেয় আর স্যাডি তার কাপড় ছিঁড়ে তার হাত বেঁধে দেয়। ক্রুক তখন জাস্টিনকে বলে, তুমি এই দুজনের বন্ধু, তাই তুমি এসে তাদের যে কাউকে ধর্ষণ করো। জাস্টিন অস্বীকার করে, তবু তারা জাস্টিনকে মেরির গোপনাঙ্গ স্পর্শ করতে বাধ্য করে। তাদের কর্মকাণ্ড দেখে পেজ ক্রুককে গালাগালি করে। এতে ক্রুক রেগে গিয়ে পেজের পেটে ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে সে মারা যায়। ঠিক তখনই মেরি তার কাছে এসে বলে, তোমার কিছু হবে না, আমরা এখান থেকে ঠিকই পালিয়ে যাব। মেরি রাগের বশে সে ক্রুককে অভিশাপ দেয়। ক্রুক রেগে গিয়ে মেরির কাপড় ছিঁড়তে শুরু করে। এতে তার গার্লফ্রেন্ড তাকে সাহায্য করে। মেরি চিৎকার করে বলে, আমি কাউকে বলবো না, দয়া করে আমাকে এখান থেকে যেতে দাও। কিন্তু সে তার কথা শোনে না এবং তাকে বন্দি করে ঘন্টার পর ঘন্টা নির্যাতন চালিয়ে যায়। যখন সে তাকে ছেড়ে দেয়, মেরি কোনো রকমে উঠে দাঁড়িয়ে ক্রুগের মাথায় একটা পাথর দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এরপর তারা তার দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু একটা গুলিও তার গায়ে লাগে না। সে দ্রুত দৌড়ে গিয়ে একটি ঝিলে ঝাঁপ দেয় এবং সাঁতার কাটতে শুরু করে, কিন্তু ক্রুগ এবং তার সঙ্গীরা মেরিকে তাড়া করতে থাকে। ঝিলের ধার থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু মেরি তীরে পৌঁছানোর আগে একটি গুলি তার গায়ে লাগে, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। এবং ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। তারা ভাবে যে সে হয়তো মারা গেছে। তারা তাকে সেখানে রেখে চলে আসে, কিন্তু গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে নষ্ট হয়ে গেছে এবং ফ্রান্সিসও আহত ছিল। তাই তারা সাহায্য চাইতে একটি গেস্ট হাউসে যায়, আর এই গেস্ট হাউসটা আসলে মেরির বাবা মায়ের। যখন মেরির মা দরজা খোলে, তখন তারা বলে যে তাদের গাড়িতে দুর্ঘটনা হয়েছে, তাই তারা এখানে সাহায্যের জন্য এসেছে এবং মেরির মা তাদের ভেতরে ঢুকতে দেয়। এখন যেহেতু মেরির বাবা একজন ডাক্তার ছিল, তাই সে ফ্রান্সিসের চিকিৎসা করে তার নাক ঠিক করে দেয়। মেরির মা বলে, এখন বৃষ্টি হচ্ছে, তোমরা কোথাও যেতে পারবে না এবং তোমাদের গাড়িটাও নষ্ট হয়ে গেছে, তাই আজ রাতে আমাদের গেস্ট হাউসে থেকে যাও। তারপর সে তাদের সবার জন্য কফি বানায় এবং কফি পান করার পর জাস্টিন যখন কাপগুলো রাখতে রান্নাঘরে যায়, তখন সে ফ্রিজের মেরির ছবি দেখতে পায় এবং সে বুঝতে পারে যে তারা মেরির বাবা মা। কিন্তু সে এই বিষয়ে কাউকে বলে না, কারণ সে অসহায় ছিল এবং সে ভয় পায় যে তার বাবা মেরির মা বাবাকেও মেরে ফেলবে। এরপর সে বাথরুমে যায় এবং সেখানে বসে কাঁদতে থাকে, কারণ সে ভাবছিল যে যদি সে মেরি এবং পেজকে বাড়িতে না আনতো তাহলে তারা এখন বেঁচে থাকতো। তারপর সে রান্নাঘরে ফিরে আসে এবং সেখানে মেরির লকেটটা রেখে দেয়, যেটা সে মেরির নির্যাতনের সময় তার কাছে রেখেছিল। তারপর মেরির মা তাদের অন্য একটি বাড়িতে নিয়ে যায় এবং তাদের রাতের জন্য সেখানে রেখে আসে। মেরির মা ফিরে আসার সাথে সাথে আমরা দেখতে পাই যে মেরি আহত হবার সত্ত্বেও ঝিল পার করে তার বাড়ির কাছে এসেছে, কিন্তু তার মা তাকে দেখতে পায় না এবং ভেতরে চলে যায়। এরপর মেরির মা বাবা ভেতর থেকে বাইরের কিছু শব্দ শুনতে পায়। যখন তারা পরীক্ষা করতে বাইরে আসে, তখন তারা মেরিকে দেখে হতবাক হয়ে তার কাছে ছুটে যায়। তারা তাদের মেয়ের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। তারা তাকে ভেতরে নিয়ে আসার পর দেখে যে তাকে গুলি করা হয়েছে, কিন্তু এখনো সে বেঁচে আছে। তার গুলি বের করার জন্য তার মা প্রয়োজনীয় জিনিসপত্র আনতে রান্নাঘরে ছুটে যায় এবং তখন সে মেরির লকেটটা দেখতে পায়, যেটা জাস্টিন কাপের কাছে ইচ্ছে করে রেখেছিল। সে লকেটটা নিয়ে জনকে দেখায় আর বলে, মেরি যখন বাইরে গিয়েছিল তখন সে লকেটটি পড়েছিল আর আমি রান্নাঘরে লকেটটি পেয়েছি এবং ক্রুগের ছেলে জাস্টিন রান্নাঘরে গিয়েছিল, যার অর্থ হলো এই লোকেরাই আমাদের মেয়ের এই অবস্থার জন্য দায়ী। সে কান্নায় ভেঙে পড়ে এবং মেরির বাবাও কাঁদতে শুরু করে। যখন সে মেরিকে পরীক্ষা করে, তখন সে বুঝতে পারে যে মেরিকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে, যা দেখে তার কান রাগে গরম হয়ে যায় এবং সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে সে তাদের উপর প্রতিশোধ নেবে। কিন্তু প্রথমে তাকে তার মেয়ের জীবন বাঁচাতে হবে। তাই তারা একসাথে নৌকার চাবি খুঁজতে শুরু করে। জন গ্যারেজে যায় এবং এমা রান্নাঘরে খুঁজতে থাকে এবং অনেকক্ষণ খোঁজাখুঁজির পর জন চাবিটা পেয়ে যায়। এমা যখন রান্নাঘরে চাবি অনুসন্ধান করছিল, ঠিক তখনই ফ্রান্সিস হঠাৎ তার পেছন থেকে এসে বলে তার ঘুম আসছে না, তাই সে এখানে এসেছে। কিন্তু তখনও সে জানতো না যে এমা এবং জন মেরির বাবা মা। কিন্তু এমা তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। সে নিজেকে সামলে নেয় এবং তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ফ্রান্সিস দেখার আগে ফ্রিজের উপর থেকে মেরির ছবি সরিয়ে ফেলে। তারপর সে ফ্রান্সিসকে কিছু ড্রিঙ্ক দেওয়ার ভান করে অন্য ঘরে চলে যায়। ঠিক তখনই ফ্রান্সিস সেই ঘরে চলে আসে যেখানে মেরি ছিল, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই এমা পেছন থেকে এসে তার মাথায় বোতল দিয়ে আঘাত করে। এতে সে খুব একটা আঘাত পায় না। তখন এমা একটি ছুরি বের করে তাকে আক্রমণ করে, কিন্তু সে ছুরিটা বের করে এমাকে আঘাত করার চেষ্টা করে। ঠিক তখনই জন একটি ধারালো হাতুড়ি নিয়ে সেখানে চলে আসে। জন এবং ফ্রান্সিসের মধ্যে মারামারি শুরু হয়। জন ফ্রান্সিসের আহত নাক ধরে তাকে জব্দ করে দেয়। তারপর তারা ফ্রান্সিসকে বেসিনে ডুবিয়ে ব্লেড চালু করে দেয় আর ফ্রান্সিসের হাত আটকে যায়, যার ফলে সে চিৎকার করে। এই সুযোগটি কাজে লাগিয়ে জন ধারালো সেই হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে, যার ফলে সে মারা যায়। জন এবং এমা মেরিকে নৌকায় তুলে ক্রুগের ঘরে চলে আসে। তারা ঠিক করেছিল যে সবার প্রথমে মেরির প্রতিশোধ নিতে হবে,
কিন্তু যখন তারা ক্রুগের ঘরে পৌঁছায় তখন দেখে জ্যাস্টিন বন্দুক হাতে সেখানে বসে আছে। কিন্তু জ্যাস্টিন জনকে বন্দুকটা দিয়ে দেয় এবং সে বন্দুক নেওয়ার সাথে সাথেই সে ক্রুগের গার্লফ্রেন্ডকে গুলি করে, যেটা গিয়ে তার কাঁধে লাগে। ক্রুগ উঠে নিজেকে বাঁচানোর জন্য জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। এরপর স্যাডি জনকে রড দিয়ে আক্রমণ করে। এমা এসে স্যাডিকে গুলি করে, যার ফলে সে মারা যায়। এরপর এমা মেরির নৌকায় যায় এবং জন ক্রুগকে খুঁজতে অন্য একটি বাড়িতে আসে। আসলে ক্রুগ জানালা দিয়ে পালিয়ে তার বাড়িতে লুকিয়েছিল। যখন জন ক্রুগকে খুঁজে পায় না তখন জন বলে, তুমি যদি পুরুষ হও তাহলে এগিয়ে এসো আর আমার সাথে লড়াই করো। তখন হঠাৎ করে ক্রুগ পেছন থেকে এসে তাকে মারতে শুরু করে। ক্রুগ একজন পেশাদার অপরাধী ছিল, তাই জনকে প্রচণ্ড মারধর করে, যার ফলে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন জ্যাস্টিন পেছন থেকে এসে ক্রুগের দিকে বন্দুক তাক করে, কিন্তু বন্দুকে কোনো গুলি ছিল না, তাই ক্রুগ জ্যাস্টিনকে ধরে মারতে শুরু করে। তারপর এমা এসে তাকে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে স্প্রে করে এবং জন ক্রুগকে রড দিয়ে আঘাত করতে শুরু করে এবং তারা একসাথে তাকে হত্যা করে। পরদিন সকালে আমরা দেখি তারা মেরি এবং জ্যাস্টিনকে নৌকায় করে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু গল্পের শেষে আমরা বুঝতে পারি যে ক্রুগ তখনও পুরোপুরি মারা যায়নি, বরং সে অজ্ঞান হয়েছিল। জন ক্রুগের কিছু শিরা কেটে তার পুরো শরীরটাকে প্যারালাইজড করে দেয় এবং তার মাথাটা একটি মাইক্রোওয়েভের ভেতরে রাখে, কারণ জন সিদ্ধান্ত নিয়েছিল যে ক্রুগ তার মেয়ের সাথে যা করেছিল সেটা কোনো সাধারণ মৃত্যুর জন্য যথেষ্ট নয়। এরপর মাইক্রোওয়েভ অন করার সাথে সাথেই মাইক্রোওয়েভ ধীরে ধীরে গরম হতে শুরু করে এবং তার মাথা ফেটে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এইভাবে জন তার মেয়ের উপর করা নিষ্ঠুর নির্যাতনের প্রতিশোধ নেয় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।